আসসালামু আলাইকুম। চিত্রচিরে চৈত্র মাস। লিখেছেন মম সাহা। সময়টা ঠিক মধ্যরাত। ভিনদেশের মাটিতে পা রেখেছেন অবনী বেগম আজ কতদিন হতে চলল। বাড়ির সবাই তাদের নিয়ম করে খোঁজ নিচ্ছে, কিন্তু তবুও অবনী কোথাও নিজেকে একা অনুভব করেন। এই একা অনুভব করাটা একাকিত্ব না বোধ হয়? আমজাদের মাঝে পুরনো আমজাদকে খুঁজে না পাওয়াটাই এই একা অনুভব হওয়ার কারণ। মানুষ সচরাচর যাকে যেভাবে দেখে অভ্যস্ত, তাকে সেভাবেই দেখতে চায়। মানুষেরও যে বদল আসতে পারে তা যেন আমরা ভাবতেই পারি না, বা কোথাও এটা একটা মানতে পারি না। হিমশীতল কেবিনের সাদা রঙের আরাম কেদারাটায় বসে বসে ঝিমাচ্ছেন অবনী। রাত 3:30 বাজছে, অথচ তার ঘুম আসছে না। চেরির শরীরের বেশ উন্নতি দেখা দিচ্ছে, এত দূর আসাটা সার্থক। কিন্তু তবুও মনে কোথাও শান্তি নেই। অবনী বেগম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। কতক্ষণ এপাশ ওপাশ হাঁটে নিজের ফোনটা হাতে নিলেন। কল লাগালেন আমজাদ সওদাগরের ফোনে। আমজাদ সওদাগর প্রতিদিনই এসে মেয়েকে দেখে যান, অথচ থাকেন না। এমনকি অবনী বেগমকেও যেতে বলেন না আমজাদ সওদাগরের ফ্ল্যাটে। বিষয়টা ভীষণ অদ্ভুত হলেও অবনী এতদিন মাথা ঘামাননি, অথচ আজ মাঝরাতে তার এই কথাখানা মাথায় এলো। গত এতদিন যাবৎ অবনী হসপিটালেই আছেন। আমজাদ তাকে বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে বলেননি। প্রথমবার কলটা বাজতে বাজতেই কেটে গেল। অবনী চোখ মুখ কুঁচকালেন। তার হঠাৎ করেই সর্বাঙ্গে অস্বস্তি ছেয়ে গেল। তার মনে হলো তার অজান্তেই হয়তো ভীষণ অদ্ভুত কিছু হচ্ছে এই ভিনদেশে, যা খুব সস্তা আবরণে ঢেকে আছে। অবনী বেগম ঘুমন্ত চেরির দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস ছাড়লেন। এই মাঝরাতেই তিনি সিদ্ধান্ত নিলেন আমজাদ সওদাগরের বাসায় যাওয়ার। যতটুকু জানেন, হসপিটাল থেকে তার স্বামীর বাসার দূরত্ব মাত্র আধা ঘন্টা। বাড়ির ঠিকানাটাও তার জানা আছে। এই মাঝরাত্রিতে যে কোনো মূল্যেই তার সংশয় অস্বস্তির পরিসমাপ্তি ঘটাতে হবে। তার মন যে মিছে ভয়ের আতঙ্কে তোলপাড় হচ্ছে, তা এই মুহূর্তেই মিটাতে হবে। হসপিটালের নার্সকে চেরির কাছে রেখেই এই ভিনদেশের অপরিচিত রাস্তায় পা চালালেন বাঙালি নারীটি। বাঙালি স্ত্রীদের আলাদা একটা শক্তি আছে। তারা সন্তান আর স্বামীর ক্ষেত্রে অদ্ভুত শক্তি, সাহস পেয়ে যায়। সোফায় বসে থাকা বেশ সুন্দর দেখতে ছেলেটাই চিত্রাকে দেখতে এসেছে। নুরুল সওদাগরের ডিপার্টমেন্টেরই একজনের ছেলে সে। নাম নওশাদ। ছেলেটাকে নির্দ্বিধায় সুপুরুষ বলা যাবে। ফর্সা শরীর, উচ্চতাও যথেষ্ট, সুস্বাস্থ্য। কি ভীষণ সুন্দর! কালো রঙের পাঞ্জাবিটা বেশ মানিয়েছে শরীরে। ছেলেটার মা বাবাও ছেলেটার সাথে এসেছেন। বেশ সুশীল পরিবারই মনে হলো। হেসে হেসে কথা বললেন। এক দেখায় তাদের মেয়ে পছন্দ হয়েছে, সেটাও বলেছেন। চিত্রা মাথায় ঘুমটা দিয়ে কেবল ঠায় বসে রইল। ড্রয়িং রুম জুড়ে সবাই যার যার মতন দাঁড়িয়ে আছে, বসে আছে। চাঁদনির হাজব্যান্ড মাহতাবও আছে। শুক্রবার যেহেতু তার অফিসও বন্ধ। ছেলের বাড়ির থেকে প্রস্তাব দিল তারা আজই আংটি পরিয়ে যেতে চায়। নুরুল সওদাগরের মুখের হাসিটা বিস্তৃতি লাভ করলো, অথচ সবাই তখনও হতভম্ব, আহম্মক বনে আছে। তারা যেন কিছুই বুঝতে পারল না। বাবা মেয়ের এমন পরিবর্তন যেন সবাইকেই ভাবাচ্ছে। কি এমন হয়ে গেল যে এত বড় সিদ্ধান্ত নিতেও তারা দুবার ভাবছে না? বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সওদাগর সেখানে উপস্থিত নেই। সকালে নুরুল সওদাগর যখন চিত্রাকে দেখতে আসার প্রস্তাবটা জানিয়েছেন, তখনই দুই ভাইয়ের এক রকমের কথা কাটাকাটি হয়েছে। এ প্রথম আফজাল সওদাগরের কথাকে গুরুত্ব দিলেন না তার ছোট ভাই। সেই কষ্টে দৌড় দিলেন তিনি। যা ইচ্ছে করুক গিয়ে সবাই। তুহিনও বেশ চিৎকার চেঁচামেচি করেছে, কিন্তু শেষ মুহূর্তে চিত্রা থামিয়ে দিয়েছে তার ভাইকে। বাবা নাকি তার ভালোর জন্যই সিদ্ধান্ত নিয়েছেন। তুহিনও রাগে ক্ষোভে ঘর থেকে বেরিয়ে গেছে। পাত্রের মা হাত জোর করে বেশ বিনীত স্বরে বললেন, ভাই সাহেব, আপনাদের মেয়েকে আমার ভীষণ ভালো লেগেছে। মায়া মায়া মুখ। আপনারা দেখুন, আমরা চাচ্ছি আজই একটা পাকা ব্যবস্থা করে যেতে। নুরুল সওদাগর তো আনন্দে আত্মহারা। সবাই বেশ ভয়ে আছে এই ভেবে যে নুরুল সওদাগর না আবার সম্মতি দিয়ে দেন। ভাবসাবও ঠিক তেমন মনে হচ্ছে। কথা ঘোরালো মাহতাব। বেশ বুদ্ধির সাথে হাসি মুখে উত্তর দিল, আন্টি, বিয়েটা তো আর এক কথায় হয় না। আপনারা খাবার খান, আমাদেরও তো পারিবারিক আলোচনা আছে, আমরা তো সেরে নেই। তাছাড়া মেয়েরও তো একটা মতামত আছে, তাই না? ভদ্রমহিলাও সম্মতি সুরে বললেন, হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আপনারা আলোচনা করুন, আমাদের সমস্যা নেই। মহিলার কথায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। নুরুল সওদাগর যেন ভয়ঙ্কর খেলায় মেতেছেন। যে কোনো মূল্যে তাকে থামাতে হবে। সবাই যখন নিজ নিজ ভাগবিতণ্ডায় ব্যস্ত, চিটা তখন পথ ধরল ছাদের দিকে। বাহার ভাইয়ের উপর অভিমান আর বাবার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষায় সে অনলে ঝাঁপ দিতে যাচ্ছে।
তবুও কি বাহার ভাই তাকে আটকাবেন না, বলবেন না থেকে যেতে? বাহার ভাই বললে চিত্রা হাসতে হাসতে সব ভুলে যাবে, এমনকি বাবার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষাও। সচরাচর আশ্বিন মাসে ঝড়ের আভাস পাওয়া যায় না, পেঁজা তুলোর দলেরা ছুটে যায় আকাশ ঘেঁষে। কেমন হাওয়ায় মিঠাইয়ের মতো দেখতে লাগে, আধুরে তুলতুলে, অথচ আজ আকাশে হাওয়াই মিঠাইয়ের মতন তুলা নেই, আকাশে আজ ধ্বংসাত্মক রূপ। চিত্রার হৃদয়ের ভয়ানক বিধ্বস্ততা বোধ হয় ছেয়ে গেছে আকাশেও। নিচে পারিবারিক বাগবিতনটা চলছে। চিত্রা বেশ কায়দা করেই ছাদে চলে এলো। বাহার ভাইকে এক নজর দেখার অসুখে ধরেছে তাকে। যে কোনো মূল্যেই হোক এই অসুখ তাড়াতাড়ি সারাতে হবে। নীল শাড়ির আঁচল বাতাসে উড়ছে। ছাদে উঠতেই এক অন্যরকম দৃশ্য চোখে পড়ল চিত্রার। বাহার ভাই ছাদের কবুতর দুটোকে খাবার খাওয়াচ্ছেন। কবুতর দুটো চিত্রার। কবুতর দুটোকে ঠিক পালে না সে, সবসময় ছেড়ে রাখে। যখন ইচ্ছে হয় তারা ফিরে আসে, খাবার খায়, চিত্রার সামনে উড়ে বেড়ায়, আবার নিজেদের মন মতন চলে যায়। বাহার ভাই কখনো এদের এত আদর যত্ন করেননি। আর আজ কি না খাবার খাওয়াচ্ছেন। চিত্রা ধীর পায়ে বাহার ভাইয়ের সাথে এসে দাঁড়ালো। খুব মনোযোগ দিয়ে দেখলো লোকটাকে। নিচে তাকে দেখতে আসা নওশাদ নামের ছেলেটা বাহার ভাইয়ের থেকেও বেশি সুন্দর। উচ্চতায় একটু কম, তবে বেশ সুন্দর, ভদ্র, সুশীল, সরকারি চাকরি করে। অন্যদিকে বাহার ভাই প্রচুর অভদ্র, অসামাজিক, বেকার। বাহার ভাইয়ের এত এত নেগেটিভিটি, তবুও যেন তার তুলনা কারোর সাথে হবে না। তবুও বাহার ভাই অনবদ্য। আরে চিত্রাজি, তা এই সময় ছাদে? বাহার ভাইয়ের কথায় ধ্যান ভাঙলো চিত্রার। মানুষটা কত স্বাভাবিকভাবে কথাটা জিজ্ঞেস করলেন, অথচ মানুষটার সাথে তার নীরব একটা মান অভিমান চলছে। যে মান অভিমানের জন্য আজ চিত্রা এত বড় সিদ্ধান্ত নিয়েছে, অথচ যেন কিছুই হয়নি এমন একটা ভাব লোকটার কথায়। কথা টথা না বলার ব্রত করলে নাকি? বেশ ভালো তো, কথা না বললে মানুষ তোমাকে সিরিয়াসলি নেবে, একটা পাত্তা পাবে, বুঝলে? তোমার বাপ তো এমনিই দাম দেয় না, এখন যদি কথা না বলার কারণে একটু পাত্তা পাও তাহলে খারাপ হবে না। বাহার ভাইয়ের ঠাট্টায় খানিক রেগে গেল চিত্রা। রাগী কণ্ঠে বলল, আমার বাবাকে নিয়ে একদম এসব বলবেন না। আচ্ছা, বলবো না। বাহার ভাই খুব সহজভাবে মেনে নিলেন চিত্রার কথাটা। চিত্রার রাগ আবার হারিয়ে গেল। মানুষটা এমন কেন? এমন না হলে কি খুব বড় ক্ষতি হয়ে যেত? মান অভিমান কিনারায় রেখে চিত্রা দৃঢ় কণ্ঠে বলল, বাহার ভাই, আমি নীল শাড়ি পরেছি, কিছু বললেন না তো? বাহার কবুতরকে খাবার খাওয়াতে খাওয়াতে একবার হালকা করে তাকালেন চিত্রার দিকে, তারপর আবার নিজের কাজ করতে করতে বললেন, বেশ ভালো তো। তা তোমার শরীরে নীল শাড়িটা তেমন মানাচ্ছে না, তুমি বরং সাদা শাড়ি পরতে মেঘের মতন লাগবে। বাহারের কথায় চিত্রার অভিমানেরা মাথাচাড়া দিয়ে উঠল, চোখ মুখ টলমল করে উঠল। বাহার ভাই এভাবে বলতে পারলেন, অথচ অষ্টাদশী বুঝেনি। বাহার ভাই তার গোপন একটা ইচ্ছের কথা কেমন করে জানিয়ে দিলেন? বুঝলে অভিমানের জায়গায় ভালো লাগার সৃষ্টি হতো যে। চুপ করে থাকা চিত্রার দিকে না তাকিয়ে বাহার ভাই শুধালেন, তোমার হাতের কি অবস্থা? ঠিক আছে এখন অনেকটা। এরপর আবার চুপচাপ সব। বাহার আর চিত্রাকে সিক্ত করতে আকাশ চিরে বেরিয়ে এলো বৃষ্টির ফোঁটারা। হুট করেই তার আগমনে তাজ্জব মানব মানবী, ভিজে একাকার দুজনে। তন্মধ্যেই চিত্রা বলে উঠল, বাহার ভাই আজ আমাকে দেখতে আসছে, ওরা আজই আংটি পরিয়ে যেতে চায়। ও তাই নাকি? বাহ, দারুণ খবর দিলে তো। মিষ্টি খাওয়াবে না? চিত্রা অবাক হলো বাহারের উত্তরে। বিস্মিত কণ্ঠে বলল, আপনি জানতেন না এটা? না তো, তোমাদের পারিবারিক ব্যাপার আমি আর কেমন করে জানবো? উত্তরটা বেশ স্বাভাবিকভাবে দিলেও চিত্রার মন মানতে চাইল না। সে দিবানিশি যে ছেলেটার জন্য পড়ে, সে ছেলেটা নাকি তার এত বড় খবরটাই জানতো না। এ কেমন মানুষ? চিত্রার অশ্রুরা ততক্ষণে বৃষ্টির পানিতে মিলেমিশে একাকার। কাপা কাপা কণ্ঠে সে বলল, আপনি কি কিছু বলবেন না বাহার ভাই? হ্যাঁ বলবো তো। নতুন জীবনের জন্য তোমাকে শুভেচ্ছা। তুমি তো বাবার ভালোবাসার কাঙালি, তোমার যেন সেই ভালোবাসা মিলে। নিজের বাবার কাছ থেকে না হোক, জীবন সঙ্গীর বাবার থেকেই না হয় পেলে। বাহার ভাইয়ের উত্তরে চিত্রা ব্যথিত নয়নে চাইল, মানুষটার কি ব্যথা হচ্ছে না বুকে? তবে তার কেন রক্তকরণ হচ্ছে? ভালোবাসা এত যন্ত্রণা কেন? বাহার ভাইরা এত অবুঝ কেন? যাও চিত্রা, নিচে যাও। তোমার সুপুরুষ হবুবর হয়তো অপেক্ষা করছে। সুন্দর মানুষের আশেপাশে থাকলে তোমারই লাভ। সুন্দর মানুষ দেখলে চোখে একটু প্রশান্তি মিলে, বুঝলে? আমরা তো শালা পুড়ে চাই, অথচ এই তাইকেই আমার চাই। চিত্রার এত আবেগী কথাটাকেও বাহার ভাই বরাবরের মতন হেসে উড়িয়ে দিলেন। গা ছাড়া ভাবে বললেন, শোনো মেয়ে, বয়সন্ধির আবেগ কেটে গেলে বাহারও কেটে যাবে। এ বয়সে ঠোঁট পুড়ে যাওয়া উন্মাদ বখাটেদেরই বেশি ভালো লাগে, কিন্তু যখন বাস্তবতা বুঝবে তখন এই ভালো লাগা বড়জোর তোমার হাসির কারণ ছাড়া কিছুই হবে না। যাও নিচে, তোমার অপেক্ষা করছে সবাই।
চিত্রার কান্নার স্রোত বাড়ল। 2 কদম বাহারের দিকে এগিয়ে গিয়ে কেবল উচ্চারণ করলো, বাহার ভাই। বাহার ভাই থামিয়ে দিলেন চিত্রাকে, গম্ভীর স্বরে বললেন, যাও রঙ্গনা, বখাটে বাহার তোমার না। জীবনে বাঁচতে হলে সুশীল সঙ্গী দরকার, বাহাররা কেবল মনের ফ্যান্টাসি। চিত্রার কত কথা বলতে গিয়ে বলা হলো না, আবার কত অনুভূতি না চাইতেও বলে দিল। বাহার ভাই তবুও নির্বাক। তবে তাই হোক, বাহার ভাইয়েরা না হয় নাই হলো চিত্রা। ভেজা শাড়ি, ভগ্ন হৃদয় নিয়ে চিত্রা যখন পা বাড়ালো সিঁড়ির দিকে, বাহার ভাই দুহাত মেলে আকাশপানে তাকিয়ে বললেন, শুনছো গো মেঘ, বাহার আর গিটার ছুঁয়ে দেখবে না। অষ্টাদশীর হৃদয়ে বাহার আর এক্কা দুক্কা খেলবে না। বাহার যে খুব নির্মমভাবে সেই দুটো জিনিসই ভেঙে দিয়েছে। বাহারের আর কেউ নেই মেঘ, না গিটার আর না অষ্টাদশী। চোখ বন্ধ করে আপন মনে গেয়ে উঠলেন রঙ্গনার বাহার ভাই। ভালোবাসা হয় যদি পাঠশালা, প্রেমের আরেক নাম কাটার জ্বালা, কাটার জ্বালা। নীরব নির্জন কালো আকাশে পূর্ণিমার মেলা আজ। কি সুন্দর আকাশ, মেঘেরা ছুটে যাচ্ছে দল বেঁধে। খোলা রাস্তায় ফিনফিনে বাতাস। ঠিক 40 মিনিটের মাথায় অবনী বেগম তার কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালেন। বুকের মাঝে কেমন থেকে থেকে কম্পন সৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে তো মনে হচ্ছে শ্বাসই বন্ধ হয়ে যাবে। এমনটা তো হওয়ার কথা ছিল না। অবনী বেগমের 22 বছরের সাংসারিক জীবনে তিনি আমজাদকেই কখনোই স্বামী হিসেবে মন থেকে মানতে পারেননি। তবে আজ কেন হারানোর ভয়? হয়তো মায়া। এত বছর একটা মানুষের সাথে থাকলে মায়া পড়ে যায়, যে মায়ার টানেও মনে হয় মানুষটা থেকে যাক। এই মায়া আর অভ্যাসের কারণে কত মানুষকে ছাড়তে পারে না। অবনী ধীর পায়ে চারপাশের বাড়িগুলোতে চোখ বুলালেন। অবশেষে কাঙ্ক্ষিত বাড়িটা পাওয়া গেল বড় একটা অচেনা গাছের ডান দিকে। অবনী বেগম ধীর পায়ে হেঁটে গেলেন বাড়িটার সামনে। বাড়ির গেটের সামনে একটি লাইট জ্বলছে। লাইটের আলোয় বাড়ির মালিকের নাম ঝলঝল করছে। অবনী বেগমের পা সেখানেই থেমে গেল। ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা, মিসেস জেসি ফ্রাঙ্কিং। অবনীর হৃৎপিণ্ড স্বাভাবিকের তুলনায় বেশ দ্রুতই চলছে। ঠিক এ মুহূর্তে এসে অবনী বেগমের মনে হলো, তার বোধ হয় বাড়িটার ভেতরে যাওয়া উচিত হবে না। বিনদেশে যা লুকিয়ে আছে তা বিনদেশেই না হয় লুকিয়ে থাকুক। বয়স তো অনেক হলো, আর কদিনই বা বাঁচবেন। কি দরকার হাহাকার নিয়ে বাঁচার? এর চেয়ে জীবন যেমন চলছে তেমনই না হয় চললো। অপ্রত্যাশিত কিছু না হয় আড়ালেই রইল। জেনে গেলেই তো দূরত্ব বাড়বে। আমজাদ সওদাগর তো তাকে কম ভালোবাসা দেননি। সেই ভালোবাসা তিনি আগলে রাখতে পারলেন না, বরং প্রতিহিংসার অনলে দগ্ধ করতে চেয়েছিলেন বারবার সেই সওদাগর পরিবারকে। কিন্তু কখন যেন আষ্টেপৃষ্ঠে সেই পরিবারের মায়ায় পড়ে গেলেন, টেরি পেলেন না। অথচ অসময়ে মায়া বাড়িয়ে কি লাভ? হারানোর পর মায়া কেবল বিলাসিতা হয়ে থাকে। অবনী বেগম আদার রাস্তায় আবার পা বাড়ালেন। হসপিটালে ফিরে যাওয়ার অত ব্যস্ততা নেই, ধীর পায়েই যাওয়া যাবে। চারপাশে ততক্ষণে ভোরের আলো ফুটে যাচ্ছে, নীলাভ আকাশ, শীতল প্রকৃতি। অবনী বেগম হাঁটতে হাঁটতে ডুব দিলেন অতীতে। আজকের এই শক্তপোক্ত অবনী বেগম এমন কখনোই ছিলেন না। অজপাড়া গায়ের এক সহজ সরল মেয়ে ছিলেন তিনি। বাবা আর তিনি ছিলেন তাদের ছোট্ট কুটিরের সদস্য। অবনী বেগমের বয়স তখন কত হবে? 15 কিংবা 16। গ্রাম ঘুরে বেড়ানো উড়নচণ্ডী ছিলেন। এ পাড়া ও পাড়া, এ গ্রাম ও গ্রাম করেই তো জীবন কাটছিল বেশ। পড়াশোনাও করতেন না, তখন পড়াশোনার ততটা মূল্য ছিল না, তাও আবার মেয়েদের, তার উপর অজপাড়াগা। 5ম শ্রেণীতে থাকাকালীন সমাপ্তি ঘটিয়েছিলেন পড়াশোনার। দেখতেও বেশ ছিলেন। বাবা ছিলেন দিনমজুর, সারাদিন খেটে খুঁটে যা রোজগার করতেন তা দিয়ে বাবা মেয়ের সংসার দিব্যি চলত। একদিন সময়টা ঠিক গ্রীষ্মের মাঝামাঝি। উত্তপ্ত দুপুরে গরমের তীব্রতায় যান যায় যায় অবস্থা সকলের। কি গরম! অথচ অবনী বেগম সেই দুপুরেও বেশ আরামে পাড়া ঘুরে বেড়াচ্ছেন। শরীরে একটা চকচকে হলুদ রঙের 3 পিস, গোসল করায় চুলগুলো খোলা, যা বাতাসে দুল খেয়ে যাচ্ছে। গলায় একটা তাবিজ। শুকনো সরু দেহখানা নিয়ে জারুল গাছের তলায় বসে কামরাঙ্গা খাচ্ছিলেন বেশ আয়েশ করে। সাথে তার বন্ধু বান্ধবের দল। হুট করেই সেখানে পুলিশের জিপ গাড়ি এসে থামলো। এলাকায় তখন ডাকাতের প্রকোপ বেড়েছে বিদায় নতুন অনেক বড় বড় পুলিশ অফিসারের পোস্টিং হয়েছিল সেথায়। পুলিশের গাড়ি দেখতেই অবনীর বন্ধু বান্ধব সব ছুটে পালালো। আকস্মিক ঘটনায় তাজ্জব অবনী বেগম। অবনী বেগমের ছোটবেলা থেকেই একটা সমস্যা ছিল, আকস্মিক কোনো কিছু নিতে পারতেন না। মাঝে মাঝে উদ্ভট কথাও বলে ফেলতেন উত্তেজিত হয়ে। সেদিনও ঠিক এমনটা ঘটলো। পুলিশ দেখে সব ছেলে মেয়ে যখন পালিয়ে গেল, অবনী বেগম তখনও ঠায় বসেছিলেন। তখনকার ছেলে মেয়ে পুলিশকে বাঘ ভালুকের মতন ভয় পেত। যেন কি ভয়ঙ্কর প্রাণী এই পুলিশ। জিপ গাড়ি থেকে তখন বেশ সুঠামদেহী শ্যামলা বর্ণের একজন গম্ভীর মতন পুরুষ নেমে এলেন। নেমেই তিনি অবনীর কাছে চলে এলেন।
অবনীর হাতে কামরাঙ্গা, চোখে বিস্ময়। লোকটি অবনী বেগমের কাছে এসে বরাট স্বরে প্রশ্ন করলেন, এই যে নারী, গাছতলায় কি শুনি? ভর দুপুরে এমন জঙ্গলে কি করছেন? অবনী বেগম এর আগে কখনো অপরিচিত পুরুষের সান্নিধ্যে যাননি। সেদিন হঠাৎ অপরিচিত পুরুষটিকে সামনে দেখে ভয়ে অস্বস্তিতে তার চোখ টলমল করে উঠল। ঠোঁট উল্টে ফেললেন। কাঁদবেন কাঁদবেন ভাব। অবনীর লম্বাটে মুখখানায় কালো মেঘের আনাগোনা দেখে ভরকে গেলেন পুলিশের পোশাকে থাকা গম্ভীর মানবটা। ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, এই যে ঝাড়ুর কন্যা, কেঁদো না কেঁদো না, ভয় পাচ্ছ? আমি তোমায় বকিনি তো। ঝাড়ুর কন্যার নাম শুনতেই অবনী বেগমের কান্না থেমে গিয়েছিল। সেই প্রথম অবনী বেগমের মনে কোনো পুরুষের আদল ভেসে উঠল। সেই প্রথম অবনী বেগম কিছু ভিন্ন অনুভূতির সাথে পরিচিত হলেন। হঠাৎ গাড়ির হর্নে ধ্যান ভাঙে অবনীর। অতীত ভাবতে ভাবতে আকাশের নীলাভ রং সরে গিয়ে সাদা সাদা মেঘে ভরে গিয়েছে। দিনের আলো ফুটে গিয়েছে। অবনী বেগম হসপিটালের সামনে চলে এসেছেন। টেরি পেলেন না। অতীত এমনই মধুময় জিনিস যা ভুলিয়ে দেয় বর্তমান। তাই তো মানুষ সদা আফসোসের গান গায় অতীত নিয়ে।